আদারের কপাল কুঁচকে গেল। কেন? ভার্সিটি থেকে ফেরার পর খেয়াল করেছিলাম নাতবইয়ের মন খারাপ। সবসময় অন্যমনস্ক হয়ে কী যেন ভাবছিল। আমার সাথে খুব একটা কথা বলেনি। জিজ্ঞেস করার পর জানায় সে আমার উপর ভীষণ অভিমান করে আছে আর এই বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছিল। ভেবেছিলাম তুমি কিছু বলেছ, তাই এমন করছে। তিথিকে নিয়ে তুমি চলে যাওয়ার পর খেতেও আসেনি মেয়েটা। বুঝলাম বিষয়টা খুব জটিল, তাই আমি নিজেই গেলাম কথা বলার জন্য। রুমে না পেয়ে ছাদে খোঁজ করলাম। মেয়েটা মনমরা হয়ে একা একা অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল। অনেক জোরাজোরি করার পর শুধু আমাকে বলছিল সব কিছু জেনে শুনে দুটো ভালোবাসার মানুষকে আলাদা করে দিয়ে মাঝখানে আমাকে দাঁড়িয়ে এলো পারতে দাদা যান। এটা শোনার পর আশ্চর্য হয়ে যায়। মূল কারণ জিজ্ঞেস করা কথা বলে, যদিও তুমি একে অপরকে ভালোবাসো। ওই মেয়েটা নাকি তোমার গার্লফ্রেন্ড। তোমাদের এঙ্গেজমেন্ট থেকে শুরু করে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু মাঝখান থেকে আমি বেঁকে বসি আর তোমাকে আমার অসুস্থতার দোহাই দিয়ে আলোর সাথে বিয়ে দেই। এসব শুনে এই মুহূর্তে যেন স্তব্ধ হয়ে যাই। হ্যাঁ মানছি, তোমার ও জ্যোতির বিয়ের কথা চলছিল, কিন্তু সেটা একান্তই ছোট বৌমা ও তার বোনের সিদ্ধান্ত ছিল। তুমি এটা জানার পর সাফ সাফ জানিয়ে দিয়েছিলে জ্যোতিকে বিয়ে করতে পারবে না। তখন এটা নিয়ে ছোট বৌমা ঝামেলা করলেও পরবর্তীতে শান্ত হয়। আর এই বিষয়ে বিয়ের ব্যাপারটা বছরখানেক আগে শেষ হয়েছিল, কিন্তু হঠাৎ করে গতকাল রাতে নাতবইয়ের মুখে এমন কথা শুনে চমকে উঠি। অন্তঃপর সৌরভ খান আদেরকে সব কিছু বলে দিল। ভার্সিটিতে থাকাকালীন জ্যোতি আলোকে ঠিক কী কী বলে ব্রেন ওয়াশ করেছিল। সব কিছু শুনে বিস্মিত হয়ে গেল আধার। তার জীবনে কখনোই কোনো মেয়ে আসেনি। আর না সে ভালোবাসায় বিশ্বাসী। বলতে গেলে সে ভালোবাসা নামক শব্দকে ভয় পায়। এর পিছনে তার অতীত জড়িয়ে আছে। আদার শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। সবটা শোনার পর তোমারও জ্যোতির বিষয় পরিষ্কার করে বলি। একই সাথে জ্যোতির উপর ভীষণ রাগ হচ্ছিল। মেয়েটা ইচ্ছে করে নাতবউকে মিথ্যে কথা বলেছে যেন তোমাকে ছেড়ে চলে যায়, আর বেকুব মেয়েটাও ওই শয়তান মেয়ের কথা শুনে বিশ্বাস করে নিয়েছে। তারপর আর কি, নাতবউয়ের সমস্ত ভুল ধারণা ভেঙে দিলাম। মেয়েটা আসল সত্য জেনে প্রচুর অবাক হয়। সে সময় জ্যোতি বাড়িতে ছিল না, বাইরে গিয়েছিল ঘোরাঘুরি করতে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে মেয়েটাকে নিয়ে খাওয়া দাওয়া করে রুমে গেলাম। হঠাৎ মাঝরাতে আলো যদি চিৎকার চেঁচামেচির আওয়াজ। আমি ও ছোট বৌমার রুম থেকে বের হই। দোতলা সিঁড়ির কাছে দাঁড়িয়ে থেকে দুজন মিলে ঝগড়া করছিল। ফ্ল্যাশব্যাক, আজ বাড়ি থেকে অনেকটা রাত করে ফিরে আসে জ্যোতি। অনেকদিন পর এখানকার বন্ধু মহলের সাথে আড্ডা দিয়েছে। আদার বাড়িতে থাকাকালীন সে রাতে বের হতে পারে না, কারণ মানুষটা সব মোটেও পছন্দ করে না। যত ঘোরাঘুরি করার সব দিনে, কিন্তু রাতের বেলা একা একা বের হওয়াটাই পছন্দ করে না। তিথিকেও কখনো একা ছাড়েনি। মানুষটার চোখে ভালো মেয়ে হয়ে থাকার সর্বদা চেষ্টা করে এসেছে। এমনকি ওই লোকটার জন্য নিজের লাইফস্টাইল পাল্টে একদম ভদ্র মেয়েতে রূপান্তরিত হয়েছে। অথচ মানুষটা তার দিকে ফিরেও তাকায় না। এসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল জ্যোতি। চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় খেয়াল করলো আলো দুহাতে বুক ভাঁজ করে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তুমি এখানে? জ্যোতির কথার প্রতিরুত্তরে আলো বলল, কেন? আমার জায়গায় আদা স্যারকে বুঝি আশা করেছিলেন? ইউ আর রাইট, আমি আমার প্রিয় মানুষটিকে মিস করেছিলাম। আলো তাচ্ছিল্যের সুরে বলল, হয় যাবো, আর মিথ্যে নাটক বানাতে লাগবে না। আমি সব কিছু জেনে গিয়েছি। মানে? মানে এটাই যে আদা ছাড়া আপনাকে মোটেও ভালোবাসে না। শুধু আপনাকে কেন, উনি কোনো মেয়েকে লাভ করেন না। আপনি ওনাকে পাওয়ার জন্য মিথ্যে কথা বলেছেন আমাকে। সব কিছু শুনে আমি যেন ওনার থেকে জীবন থেকে চলে যাই, তখন আপনি আসতে রাইট। বাট আফসোস, সেটা আর হচ্ছে না। আদার ছাড়া না চাওয়া অবধি আমি এই বাড়ি থেকে এক পাও নড়ব না। আর না আপনাকে ওনার লাইফে আসতে দেব। আফটার অল আপনি কেমন সেটা আমি A to Z জেনে গিয়েছি। আলোর কথা শুনে চটি কিছুটা চমকে উঠলো, পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বলল, দ্যাটস গ্রেট। ভালো হয়েছে সব কিছু জেনে গিয়েছো। এখন চুপচাপ আদারের জীবন থেকে সরে যাও। আমি তাকে ভালোবাসি। উনি তো আপনাকে ভালোবাসে না। সো হোয়াট, আমার এগার ভালোবাসায় যথেষ্ট। শুধু আমাদের মাঝখান থেকে চলে যাও। আমি চলে গেলে কি আদার ছাড়া আপনাকে বিয়ে করবে? উম, মনে হয় না। ওনার যদি আপনাকে বিয়ে করারই হতো তাহলে প্রথমেই করতেন। সেটা আমরা বুঝে নিব। তোমাকে তো মাথা ঘামাতে হবে না। শুধু মাথা না,
এই আলো পুরোটাই ঢুকে গেছে মাঝখানে, না চাইতেও মাইকা চিপা ফেসে গেছি। সেখানে আমি না ঘামলে আর কে ঘামবে বলুন তো? কী চাও তুমি? আমাকে আমার মতো থাকতে দিন। মানে তুমি বলতে চাচ্ছ আদারকে ছাড়বে না? আমি কেন ছাড়বো আশ্চর্য? আমাকে দেখে আপনার বারো ভাতারি মনে হচ্ছে? ওনার দরকার হলে উনি ছাড়ুক আমায়। আপনার আদার ভাইয়ের প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। সার রসকসহীন কাঠখোট্টা একটা বদলোক। মুখ সামলে কথা বলে আলো। যদি ধমকে উঠল। আলো ভুরু কুঁচকে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি আমার স্বামীকে হাজারবার বকবো, তাতে আপনার কি? কি হন আপনি? হুঁ? এতেও যদি ভালোবাসার দরদ উতলে পড়েছে, তাহলে ওনার কাছে গিয়ে ড্রামা করুন। আমাকে এসবের মধ্যে ঢুকিয়ে একটুও জড়াবেন না। এই আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। চিন্তা করতে করতে 2 কেজি ওজন কমে গেছে আমার। যেখানে আমি সবাইকে ডিপ্রেশনে ফেলি, সেখানে আপনার কথা শুনে আমি নিজেই ডিপ্রেশনে চলে গিয়েছি। শুধু শুধু দাদাজানের ওপর রাগ করেছি, সাথে ছেড়ে 14 গোষ্ঠী ধুয়ে দিয়েছি। দুপুরে ঠিকমতো খাবার খাইনি, এমনকি রাতেও গলা দিয়ে খাবার নামছিল না। মাথা ব্যথায় পাগল হয়ে যাচ্ছিলাম। একদিকে আমি মরছি আপনাদের জ্বালায়, আর আপনি বাইরে ফিলিংস পাচ্ছিলেন। বাহ আপু, বাহ! এ কথা চমৎকার অভিনয় করছেন। এতদিন জানতাম শুধু আমি নাটকবাজ, এখন দেখছি আমার থেকে 2 কাঠি উপরে আপনি। কতগুলো শুনে রেগে গেল জ্যোতি, চিল্লিয়ে বলল, আমি তোমাকে লাস্টবার বলছি, আমার আদারের জীবন থেকে চলে যাও, নয়তো। নয়তো কি? হ্যাঁ, কি করবেন? মেরে ফেলবো তোকে। এ কথা শুনে আলো শব্দ করে হেসে দিল। তারপর দাঁতে দাঁত চেপে বলে এই কথা শুনে আলো শব্দ করে হেসে দিল। তারপর দাঁতে দাঁত চেপে বলে উঠল, যাবো না সরে, আমিও দেখি আপনি কি করেন। বলা শেষ হতেই আলোর বাম গালে থাপ্পড় এসে পড়ল। ইউ ফাকিং! ব্যাস, যদির গালি শুনে মুহূর্তেই সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল আলোর। সে রক্তিম চোখে তাকে সপাটে জ্বর বসিয়ে দিল জ্যোতির গালে। আর যাই হোক, তার গায়ে আজ পর্যন্ত কেউই হাত তুলেনি। সেখানে একজন বাইরের মেয়ে হয়ে কিনা বিনা দোষে মারল তাকে, তাহলে সে কিভাবে ছেড়ে দিত? দিন শেষে সেও ভালো মেয়ে নয়, 10টা মার খেলেও 5টা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অন্যদিকে যদির মার খেয়ে হতভম্ব হয়ে গেছে। সে একটু আশা করেনি আলো তাকে এইভাবে পাল্টা আঘাত করবে। তবে রাগে অপমানে শরীর জ্বলে যাচ্ছে। কত বড় সাহস! জ্যোতি তালুকদারের গায়ে হাত তুলেছে। নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করুন। আমার সাথে একদম লাগতে আসবেন না, নয়তো আমার খারাপ রূপটা দেখতে বাধ্য হব। গা জ্বলে উঠল জ্যোতির। আলো নিজের গাল টেনে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে সিঁড়ি বেয়ে নামতে নিল। উদ্দেশ্য ছিল রান্নাঘরে গিয়ে নিজের নরম গালে বড় ঘষাঘষি করবে। গালটা ভীষণ জ্বলছে। হাত তো বা সুন্দর গালে আঙুলের ছাপ বসে গিয়েছে। আলো সিঁড়ি ধাপে পা রাখতেই যদি চট করে ল্যাং মারল। একদম হুট করে ঘটনাটি ঘটে যায়। ফলস্বরূপ অনাকাঙ্ক্ষিত ধাক্কায় নিজের ব্যালেন্স সামলাতে না পেরে হুড়মুড়িয়ে সিঁড়ি বেয়ে গড়িয়ে নিচে পড়ে গেল আলো। কোমরে ও পায়ে অনেকটা ব্যথা পায়, এমনকি ভয়ে সেন্সলেস হয়ে যায়। শোভান খান ও তাহমিনা খান তখনই মেয়েটাকে নিয়ে হসপিটালে গিয়েছিলেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে মাঝরাতে ফিরে এসেছে। কারণ আলো হাসপাতালে থাকতে মোটেও পছন্দ করে না। তীব্র ফিনালের গন্ধে দমটা বন্ধ হয়ে যায়। সোহরাব খান জ্যোতির কাছে এতটাই রেগে গিয়েছেন যে ওই রাতের বেলাতে মেয়েটাকে বের করে দেন, সাথে কিছু কড়া কথা শুনিয়ে দেন। তাহমিনা খান জ্যোতির পক্ষ ছিল, এটা নিয়েও ঝামেলা হয়। এতে সোহরাব খান আরও রেগে যান, ছোট বৌমাকে কিছু না কথা শুনিয়ে দেন। পরিস্থিতি অস্বাভাবিক দেখে চুপ করে যায় তাহমিনা খান। বাড়ির গাড়ি ও ড্রাইভার নিয়ে জ্যোতিকে তার কাজিনদের বাড়িতে পাঠিয়ে দেয়। বর্তমান সব কিছু শুনে কিছুক্ষণের জন্য স্থির হয়ে রইল আধার। চোখে মুখে বিস্ময়ের ছাপ সুস্পষ্ট। চেহারা দেখে বোঝা মুশকিল মনের ভেতর কী চলছে। কিছু সময় থমের দাঁড়িয়ে থেকে উল্টো ঘুরে বাড়ির ভেতর যেতে যেতে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমার ছোট বৌমার বোনের বড় মেয়েকে যেন এই বাড়িতে আর কোনো দিন না দেখি দাদা ভাই, অন্যথায় পরের থাপ্পড়টা কিন্তু আমার হাত থেকেই পড়বে। আজ ভার্সিটিতে যায়নি আলো। যায়নি বলে ভুল হবে, সে যেতে পারেনি। শরীরের ব্যথা, পায়ের ব্যথা নিয়ে সারা দিনটা বিছানায় শুয়ে বসে কাটিয়েছে। দোতলা থেকে সিঁড়ি বেয়ে পড়ে যাওয়ায় তার আর মুখের কথা না। নাজুক শরীর ভালো মতো ব্যথা পেয়েছে। ফোনে নিজের পরিবারের সাথে কথা বলে নিয়েছে, তবে তাদের কিছু জানায়নি এই দুর্ঘটনার কথা। শুধু শুধু চিন্তা দিয়ে কী লাভ, যা হবার তা হয়ে গেছে।
দাদা জানো শেফালি চাচি একটু পরপর এসে দেখা করে যাচ্ছে। তার কোনো অসুবিধা হচ্ছে কি না বা কোনো কিছু প্রয়োজন কি না সব কিছুতে খেয়াল রাখতে। সোহরাব খান দুপুরবেলা খাবার নিয়ে এসে নিজ হাতে খাইয়ে দিয়েছেন মেয়েটাকে। নাতবু হওয়ার আগে মেয়েটা তার নাতনির জায়গা দখল করে নেয়। তাই তো এত ভালোবাসেন এবং কাঠখড় পুড়িয়ে নাতির বউ করে সারা জীবনের জন্য নিজের বাড়িতে নিয়ে এসেছেন। এত কিছুর পরও তাহমিনা খান অসুস্থ মেয়েটার কাছে যাওয়ার প্রয়োজনও মনে করেনি। আর না নিজেকে কোনো খোঁজ খবর। কারণ তিনি ভীষণ রেগে আছেন আলোর উপর। মেয়েটা কত বড় সাহস তার ভাগ্নিকে চড় মারে। ওই মেয়েটার জন্যই তো অত রাতে জ্যোতিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে। তিনি এত সহজে ভুলে যাবেন কিভাবে, হ্যাঁ? মনে মনে সমস্ত রাগ ক্ষোভ আপাতত পুষে রেখেছেন। সময় মতো সব কিছু হিসেব নেবেন। তখন সময়টা সন্ধ্যাবেলা। আলো রুমের বিছানার মাঝে উপুড় হয়ে শুয়ে আছে। পাশের টি টেবিলের উপর রাখা গরম তেলের ছোট্ট বাটি। বিকেল থেকে পিঠ টনটন করছে ব্যথায়। তাই সে শেফালি চাচি থেকে পিঠে তেল মালিশ করে নিবে। মানুষটা তেল রেখে বাইরে গেছে তো গেছেই, আসার কোনো নামগন্ধই নেই। ওইদিকে তেলটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। আলো বিরক্তিকর মুখে বালিশে মুখ গুজে রইল। তখন পদাঘাতের মৃদু শব্দ পেয়ে বলল, "উম, চাচি, এতক্ষণ কোথায় ছিলেন বলুন তো? তাড়াতাড়ি পিঠে তেল মালিশ করে দিন। ব্যথায় মনে হচ্ছে পিঠ খুলে রেখে দিন।" ওই শাকচুনির কত বড় সাহস আলোর রহমানকে ফেলে দেয়। এখানে এসে যদি ওই মেয়েটাকে হাতের কাছে পেতাম তাহলে ওকে ছাদ থেকে টুপ করে ফেলে দিতাম। তাহলে হিসাব বরাবর হতো। বাট আফসোস, আমার প্রতিশোধ নেওয়া হলো না। স্যারের কপালে ওই শাকচুনি জুটলেই বেশি ভালো হতো। উনি আমার মতো ভালো মেয়েকে ডিজার্ভ করে না। একটা জলজ্যান্ত শাকচুনির পাল্লায় পড়লে ওনার ইগোটিকেও বেরিয়ে যেত। তখন বুঝতো বউ পাল্লা কত কষ্টের। আলু নিজ মনে বকবক করে থামলো, কিন্তু প্রতিউত্তরে কিছুই শুনতে পেল না। তাই সে পুনরায় বলল, চাচি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? জলদি মালিশ করে দিন, নয়তো তেল ঠান্ডা হয়ে যাবে। বলতে বলতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় এবং মুহূর্তেই শান্ত চোখ যেন বড় বড় হয়ে গেল। ড্রেসিং টেবিলের সামনে আদার ছাড়া দাঁড়িয়ে থেকে হাত ঘুরিয়ে টাই খুলছে। আদার চট করে নজর সরিয়ে নিল। এই খচ্চরটা আবার কখন এলো? তার মানে এতক্ষণ যাকে শেফালি চাচি ভেবে কথাগুলো বলছিল সেটা এই লোকটা। ধুর ধুর, সে সবসময় ভুল জায়গায় সত্য কথাগুলো বলে দেয়। আদারের শার্টের বোতাম খুলতে খুলতে স্বাভাবিক গলায় বলল, আমার ওয়াইফ হওয়ার যোগ্যতা তুমিও রাখো না। আপনিও আমার হাজবেন্ড হওয়ার যোগ্য না। তাহলে আমার সাথে রয়েছে কেন? আপনি কেন আমার সাথে আছেন? বাধ্য হয়ে। আমিও। মেয়েটা তেড়ামি রেখে চোখ মুখ কুঁচকে ফেলল আধার। কিছু না বলে বড় বড় পায়ে ওয়াশরুমের ভেতরে চলে গেল। এই বাজার মেয়েটার সাথে কথা বলা মানে হাদিকে পোশাক পরানোর ব্যাপারটাও একই। এই মেয়ে, উঠছো কেন? আধার শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখে আলো বিছানা থেকে নামার চেষ্টা করছে, কিন্তু পা নিয়ে সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। এটা যেন নিজের ক্ষত পাকেই বকাবকি করছে মেয়েটা। তখন সে বিরক্তিকর কণ্ঠে উপরোক্ত বাক্যটি বলে, শেফালি চাচিকে ডাকতে। আধার বিনিময়ে কিছু না বলে হাতে থাকা তোয়ালে সোফার উপর রেখে রুম থেকে বেরিয়ে যায়। রান্নাঘরে এসে দেখে শেফালি চাচি একগুচ্ছ ছোটো মাছ কাটাকাটি করতে ব্যস্ত। মাছগুলো তার দাদাজানের ও ছোটো মার ভীষণ প্রিয়, তবে সে এগুলো ধারে কাছেও নেই। এতগুলো মাছ কাটতে দেখে আদারের বোঝা হয়ে গেছে। এত তাড়াতাড়ি মাছ কাটা শেষ হবে না। তাই সে পুনরায় রুমে গিয়ে আলোর উদ্দেশ্যে বলল, চাচি মাছ কাটতে ব্যস্ত। আলো কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বলল, তাহলে আপনি আমার পিঠে তেল মালিশ করে দিন। হোয়াট? মেয়ের কথা শুনে আধার আশ্চর্য হয়ে গেল। আলো বিরক্তিতে বলল, এটা শাড়ির মতো চেঁচানোর কী হলো? আজব। আজকে আমার এই অবস্থার জন্য শুধুমাত্র আপনিই দায়ী। আপনার কারণে ওই পাজি মেয়েটা আমাকে হার্ট করেছে। এখন আমার সেবা যত্ন করতে না পারলে আমাকে বাপের বাড়ি দিয়ে আসুন। তবুও এভাবে ব্যথা সহ্য করে পড়ে থাকতে পারবো না। আমিও মানুষ, আপনার মতো কোনো এলিয়েন নই। আধার ঠোঁট কামড়ে কিছু একটা ভাবলো। ইচ্ছে তো করছে এই মেয়েটাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে, কিন্তু বিষয়টা খুবই বাজে দেখাবে। তার উপর দাদাজান তো আছেই। উনি যদি একবার জানতে পারে তাহলে তার কান ঝালাপালা করে দিবে। আর সে মোটেও অশান্তি চায় না। কিন্তু এখন অশান্তি নামক বড় কারণটাই ঘাড়ে এসে জুটেছে, যাকে সে চাইলেও সরাতে পারছে না। তার এলোমেলো জীবনটা আরও এলোমেলো হয়ে যাচ্ছে। আদার ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে বলল, ওকে ফাইন,
স্যারের কথা শুনে আলো ভড়কে গেল। এখন সত্যি সত্যি তাকে বাড়িতে পাঠিয়ে দিবে নাকি? সে তো ভাব নেওয়ার জন্য বলেছিল। এই অবস্থায় বাড়িতে গেলে ব্যাপারটা মোটেও ভালো দেখাবে না। তাই সে কিছু বলতে যাবে, তখনই খেয়াল করলো আদার ছেড়ে তেলের বাটিটা নিয়ে তার পাশে বসেছে। এটা দেখে আড়ালে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উবুড় হয়ে শুয়ে পড়ল। এইদিকে আদার থমথমে মুখে মেয়েটির পেট থেকে টি শার্ট উপরে তুলে দেখে দেয়। সে জীবনেও এই মেয়েটার মতো নির্লজ্জ আর দুটো মেয়ে দেখেনি। আদার এক পলক সাদা ধবধবে মসৃণ উন্মুক্ত পিঠের দিকে তাকে নজর সরিয়ে নিল। তারপর কিছু একটা ভেবে উঠে গেল। আলমারি খুলে দুটো গিলাফ বের করে হাতে পরিয়ে নিল। এই মেয়েটা বেহায়া এই মেয়েটা বেহায়া হলেও তো সে নয়। কিছু সময় পর নিজের পিঠের মাঝে দু হাতের স্পর্শ পেয়ে আলো মাথা তুলে ঘাড় ঘুরিয়ে স্যারের হাতের দিকে তাকায়। কালো গ্লাভস পরতে দেখে আলো বেকুব বনে গেল। তার শরীরকে নোংরা যে স্পর্শ করতে গ্লাভস পরতে যা হচ্ছে। আলো দীর্ঘশ্বাস ছেড়ে বালিশে মুখ ডুবিয়ে দিল। তার কেন জানি মালিশটা নিতে ভালো লাগছে। অন্যদিকে আদার ঠোঁট কামড়ে আলতো হাতে মেয়েটার পিঠে ও বাঁকানো কোমরে তেল মালিশ করে দিচ্ছে। তবে তার চোখ জোড়া বন্ধ, তবুও সে মেয়েটাকে অনুভব করতে পারছে। হঠাৎই মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। আদার মনে মনে শয়তানি হেসে হাতের শক্তি দ্বিগুণ করতেই আলো হকচকিয়ে উঠল। আহা আহা, স্যার লাগছে তো। আপনাকে মালিশ করতে বলেছি, পেটের হাড্ডি ভাঙতে নয়। আদার ঠোঁট কামড়ে হাসলো, তবে আর কিছু করলো না। ওই দিকে আলো দাঁতের দাঁত চেপে মনে মনে বিড়বিড় করে বলল, একদিন আমারও সুযোগ আসবে স্যার। তখন আপনাকে যদি নাকানি চুবানি না খেয়েছি, তাহলে আমিও আলো নই। এক সপ্তাহ পর ভার্সিটিতে এসেছে আলো। সামনে আবার প্রথম ইনকোর্স পরীক্ষা রয়েছে। অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন কমপ্লিট করতে তার জীবনটা শেষ। তার উপর যদি থাকে স্বামীর নামক হিটলার স্যার, তাহলে তো রিল্যাক্স হয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আলো ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে ব্যাগ থেকে পানির বোতল বের করে অর্ধেক খেলো। প্রথমে ক্লাস শেষ হয়ে গেছে, এখন ফিজিক্স ক্লাস হবে। তাই সবাই বসে থেকে অপেক্ষা করছে স্যারের জন্য। বেশি পানি খাওয়ার ফলে ওয়াশরুম পেল। আলো বান্ধবীদের বলে পানির বোতল সহ বাইরে যেতে লাগলো। ফেরার সময় না হয় বোতল ভর্তি করে নিয়ে আসবে। সিঁড়ি বেয়ে নামার সময় ফোনটা বেজে ওঠে। আলো স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ছায়া কল করেছে। সে কলটা রিসিভ করতে কানে গুঁজে বোনের সাথে কথা বলতে লাগলো। কথা বলার এক ফাঁকে বাম হাতটা রেলিংয়ের উপর রেখে ভুলবশত কাত করে। ফলস্বরূপ বোতলের অর্ধেক পানি নিচে পড়ে যায়। আলো হেসে হেসে কথা বলতে বলতে বোতলের চুমুক দিল। কিন্তু এ কি, পানি কোথায়? সে ভুরু কুঁচকে তাকিয়ে দেখে বোতল একদম ফাঁকা। চট করে রেলিংয়ের নিচে সিঁড়িতে তাকাতেই স্তব্ধ হয়ে যায়। সাথে মুখও অটোমেটিক খাওয়া হয়ে গেল। আধার ছাড় ভেজা মাথা, চেহারা নিয়ে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। আলো নিচে নামার আর সাহসই পেল না। সে ভয়ে উল্টো ঘুরে এক দৌড়ে এখানে ছুটে পালিয়ে গেল। সব আকাম কুকাম কেন এই লোকটাকে সাথে হতে হয়? কী রে, এমন করে হাঁপাচ্ছিস কেন? কোনো সমস্যা? তাবানার কথা শুনে আলো জোরে জোরে শ্বাস নিতে নিতে বিড়বিড় করে বলল, আমার দ্বারা কখনো ভালো কাজ হয় না। সব সময় ভুল জায়গায় উল্টাপাল্টা কাজ করে বসে থাকি। ফারহান কপাল কুঁচকে জানতে চাইলো, আবার কি করেছিস? আমি কিছু করিনি, যা করেছে এই শয়তান বোতলটা। বলি আলো জানালা দিয়ে ছুঁড়ে মারল বোতলটি। সঙ্গে সঙ্গে নিচ থেকে একটা ছেলের চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে এলো। আলো সহ বাকিরা সবাই থমথমে খেয়ে যায়। শালুক তড়িঘড়ি করে জানালার কাছে গিয়ে নিচে তাকিয়ে দেখে একজন সিনিয়র ভাই আলো বোতল হাতে নিয়ে অন্য হাতে নিজের কপালে চেপে ধরে আছে। শালুক ভয়ক্ত কণ্ঠে বিড়বিড় করে বলে উঠল, আলো তুই আর শেষ। ক্লাসরুমে লাস্ট বেঞ্চে ঘাপটি মেরে বসে আছে আলো। ভয়ে রীতিমতো হাত পা জমে যাচ্ছে। সে আজ ভুলবশত যার কপাল ফাটিয়েছে সেই ছেলেটা এক নম্বরের শয়তান। বড়লোকের বাপের বিগড়ে যাওয়া ছেলে। মেয়েদের সম্মান দেওয়া তো দূরে থাক, সুযোগ পেলে অসভ্যতামি করতে ছাড়ে না। ভার্সিটির অনেক মেয়ে ভয় পায় এই ছেলেটাকে। এমনিতেই ওই ছেলেটার সাথে তার সম্পর্ক ভালো না। ভার্সিটির প্রথম দিনই বড়সড় একটা ঝামেলা করেছিল সে। রাগে হেতাহেত জ্ঞান হারিয়ে সবার সামনে থাপ্পড় মেরেছিল ওই ছেলেটাকে। কারণ ওই ছেলেটা নিজের দলবল নিয়ে র্যাগিং করার নামে তাদের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছিল। তারপর থেকে ওই ছেলেটা দু চোখে বিষ। সে সুযোগ পেলে তাদের সাথে লাগার চেষ্টা করে। আর আর সে অজান্তে ছেলেটাকে সুযোগ করে দিল ঝামেলা করার জন্য। সবচেয়ে বেশি এখন নিজের উপরেই রাগ হচ্ছে। তখন কেন যে বোতলটা ছুটে গিয়েছিল। আমরা কি ভেতরে আসতে পারি স্যার? আধার ডেস্কের সামনে দাঁড়িয়ে থেকে লেকচার দিচ্ছিল আর টুকটাক প্রশ্ন করছিল সবাইকে। তখন দরজা থেকে ভেসে আসা বাক্যটি শুনে চশমা ঠিক করে
ঘাড় ঘুরিয়ে তাকায়। 4-5 জন সিনিয়র ছেলেপুলে দাঁড়িয়ে আছে। সে সবাইকে চেনে, তাই গম্ভীর কণ্ঠে বলল, ক্লাস চলাকালীন নো ডিস্টার্ব, পরে এসো। সুজন পুনরায় বলল, আপনার স্টুডেন্টের মধ্যে একজন এই পানির পট ভুলবশত নিচে পড়ে গিয়েছিল, তাই দিতে এসেছি। আধার কপাল কুঁচকে বোতলটার দিকে তাকায়। বেগুনি রঙা বোতলটার গায়ে পান্ডার স্টিকার দেখে একটু চিনতে অসুবিধে হলো না এটার আসল মালিক কে। সে ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়। আর নিজেকে আড়াল করে রেখেছে বান্ধবীর পিছনে, কারণ সে কোনো রকম ঝামেলা চায় না। আধার নজর সরিয়ে সুজনের দিকে তীক্ষ্ণ চোখে তাকায়। ছেলেটার কপালে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো রয়েছে। সে ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে সবার উদ্দেশ্যে বলল, এই বোতলটা কি তোমাদের মধ্যে কারোর? সঙ্গে সঙ্গে সবাই না বলে। আধার সুজনের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, তোমার কোথাও একটা ভুল হয়েছে, এটা এখানকার কারণ নয়, হতে পারে অন্য ডিপার্টমেন্টের কারণ। এটা আপাতত আমার কাছে থাক, আমি খোঁজ নিয়ে আসল মালিকের কাছে পৌঁছে দেব, তোমার এখন আসতে পারো। কথাগুলো বলে আধার এগিয়ে এসে সুজনের হাত থেকে বোতলটি নিয়ে নিল। ছেলেগুলো কিছু বলতে চেয়েও ছেড়ে গম্ভীর চেহারা দেখে বলতে পারলো না, কারণ তারা কম বেশি সবাই জানে এই লোকটা কেমন। তাই কথা না বাড়িয়ে চুপচাপ চলে গেল। এই বিষয়টা না হয় পরে দেখা যাবে। তাদেরকে যেতে দেখে আলোর বন্ধুমহল সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। ফার ফিসফিস করে বলল, স্যারের জন্য বেশি গেলি। আলো মুখ গোমরা করে মনে মনে বিড়বিড় করলো, ওই লোকটার জন্যই এমনটা হয়েছে। ক্লাস শেষে আদার বেরিয়ে গেল। নিজের অফিস রুমে ঢোকার সময় ডাস্টবিনে বোতলটি ছুঁড়ে ফেললেও বলল না। ভার্সিটি শেষে বাড়িতে এসে গোসল নিয়ে খাওয়া দাওয়া করে দাদাজানের সাথে টুকটাক কথাবার্তা বলে ভাত ঘুম দিয়েছে আলো। ঘুম ভাঙল সন্ধ্যা দিকে। আড়মোড়া ভেঙে হামি তুলে উঠে বসে বাঁ পাশে তাকাতেই দেখতে পেল আদার স্যার সোফায় বসে থেকে ল্যাপটপে কাজ করছে। পরনের টি শার্ট ও ট্রাউজার, ঘন বড় 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 চুলগুলো ভেজা চোখে রিডিং গ্লাস, চিকন রক্তিম নিচের ঠোঁট কামড়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে স্ক্রিনে। শ্যামবর্ণের সুন্দর মুখশ্রীর দিকে না চাইতেও কিছুক্ষণ তাকিয়ে রইল মেয়েটা। আজকাল ঘুম থেকে ওঠার পরপরই এই মানুষটার মুখখানা দর্শন হয়। মাঝে মধ্যে তো সকাল সকাল আপত্তিকর পরিস্থিতিতে পড়ে যায়। এই তো আজ সকালের ঘটনা। ভোরের দিকে ঘুম ভেঙে যাওয়ার পর নিজেকে আবিষ্কার করে মানুষটির নগ্ন বুকের মাঝে। লোকটা তখন গভীর ঘুমে মগ্ন ছিল, অথচ তার ঘুম মুহূর্তে উড়ে যায়। সে লজ্জায় লাল নীল সবুজ হয়ে চট করে সরে আসেন। মানুষটা তো আর এমনি এমনি বলে না তার ঘুমানোর কোনো ছিঁড়ি নেই। এসব ভেবে আনমনে হাসলো। সে সজ্ঞানে নিজেকে দূরে সরিয়ে রাখলেও ঘুমের ঘরে মানুষটার কাছে চলে যায়। এতে তারই বা দোষ কোথায়? ওইদিকে সোফায় শুয়েও শান্তি নেই, ধপধপ করে উল্টো পড়ে যায়। তাই তো এক প্রকার বাধ্য হয়েই থাকে। এ তো ঘুমটাই ভালো হয়, আর এই বিছানাটা একটু বেশি নরম, তাই সে সব কিছু জেনে শুনেও মটকা মেরে পড়ে থাকে, কারণ দিন শেষে নিজের সুখ শান্তি আগে। আলো এসব ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে বিছানা থেকে নামতে যাবে, তখনই প্লাজোর সাথে পা আটকে ধপাস করে কম্পিউটার সহ পড়ে গেল নিচে। শালার সব অঘটন আজ আমার সাথেই হয়। আধার এক পলক তাকিয়ে আবার নিজের কাজে মন দিয়েছে। আলো বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে কম্পিউটার সরিয়ে উঠে দাঁড়ায়। খোলা চুলগুলো হাত খোপা করে ওয়াশরুমের দিকে যেতেই পিছন থেকে শুনতে পেল ভারী পুরুষলিয়া কণ্ঠে বলা কিছু বাক্য। নিজের হাত পা কন্ট্রোল করতে শেখ মিস কালো। আদার খান না যে আপনাকে ছেড়ে দিবে। আজ রাতে সব রান্না আলো নিজ থেকে রেঁধেছে। এতদিন সে আজাইরা শুয়ে বসে থেকে ফোনে রান্নার ভিডিও দেখে শিখেছে, যেন তাকে পরবর্তীতে রান্নাবান্না নিয়ে কেউ কিছু বলতে না পারে। সবচেয়ে বড় কথা, এটা তার বাপের বাড়ি না, শ্বশুর বাড়ি। একটু অসুবিধা হলেই সে প্রাণপণ চেষ্টা করছে সব কিছুতে মানিয়ে নেওয়ার জন্য। হাজার হোক সে খান বাড়ির বড় বউ, বিয়েটা স্বাভাবিক না হলেও এসব অস্বীকার করতে পারবে না, যেখানে দুটো পরিবারের সম্মান জড়িয়ে আছে। আর মেয়েদের বিয়ে তো একবারই হয়, সেও না হয় এই অনাকাঙ্ক্ষিত সম্পর্কের মাঝে থাকার চেষ্টা করবে, কারণ চাইলেও তো আর এখন সে কিছুই করতে পারবে না। রান্না করার সময় আলো কতবার ছ্যাঁকা খেয়েছে তার কোনো হিসেব নেই। প্রথম প্রথম তাই এমনটা হয়েছে, তবে আজ সে শরীরের কষ্টের চেয়ে বেশি খুশি। তার এই আনন্দকে দ্বিগুণ করতে দাদাজান তাকে একটা ডায়েরি দিয়েছিল। পুরো ডায়েরি পাতা ভর্তি ছিল রান্নার রেসিপি দিয়ে। মেয়েটি কৌতূহল হয়ে জিজ্ঞেস করছিল, এটা কার ডায়েরি? তখন জানতে পারে এটার মালিক তারই আসল শাশুড়ি মা। উনি রান্না করতে খুব ভালোবাসতেন, রান্নার সকল রেসিপিগুলো লিখে রাখতেন। বিদেশের শাশুড়ি মায়ের অনেক গহনা পেয়েছিল, তাহমিনা খানও দিয়েছিল কিছু গহনা। তার আবার ওই সোনা দানা খুব একটা পছন্দ না।
তাই তো, এই সামান্য ডায়েরিটা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। শাশুড়ি মা যদি বেঁচে থাকতেন তাহলে সে সোজা গিয়ে হাতে চুমু খেত এত চমৎকার একটা রেসিপির বুক তৈরি করার জন্য। কিন্তু আফসোস, সেটা চাইলেও করতে পারবে না। ঘড়ি কাঁটায় রাত 11টা ছুঁই ছুঁই। নিত্যদিনের ডিনার 10টার মধ্যে শেষ হলেও আজ কিছুটা দেরি হয়ে যায়। এর পেছনে অবশ্য আলুরই রয়েছে। মেয়েটা সব কিছু আস্তে ধীরে করেছে, কারণ তাড়াহুড়া করা শয়তানের কাজ। যেখানে সে প্রথমে এত আইটেম বানিয়েছে সেখানে রান্না খারাপ হোক, সেটা মোটেও চায় না। নয়তো দেখা যাবে এটা নিয়ে কিছু না কিছু কটু কথা শুনে বসে আছে। আলো এতদিন ভুলে গেছে তার দ্বিতীয় শাশুড়ি মা মোটেও পছন্দ করে না তাকে। এতে তার খারাপ লাগেনি। সব মানুষের পছন্দ তো আর এক নয়। যেখানে তার স্বামী তাকে পছন্দ করে না, যেখানে শাশুড়ি মায়ের থেকে কিছু আশা করা যায় না, সেও ওই লোকটার কাছে পছন্দ করে না। নিজের পরিবার ও দাদাজানের কথা ভেবে এক প্রকার বাধ্য হয়ে থাকছে। তবু ওই মানুষটা যদি তাকে মেনে নিতে চায়, তাহলে সে ভেবে দেখবে। কি কেউ নাথ বউ, তোমার রান্না বান্না হইল, নাকি পেটে গামছা বেঁধে আজ রাতটা কাটিয়ে দিতে হবে? আলো ডাইনিংয়ে খাবার সাজিয়ে রাখছিল আর আকাশ পাতাল ভাবছিল। তখন সৌরভ খান এগিয়ে এসে কথাগুলো বলে। আলো একগাল হেসে বলে, এই তো দাদাজান, সব কমপ্লিট, তুমি খেতে এসো। সৌরভ খান মুচকি এসে চেয়ার টেনে বসতে বসতে বললেন, যাও তোমার বরকে ডেকে নিয়ে আসো। আলো মাথা নাড়িয়ে আগে তাহমিনা খানের রুমে গেল। দরজা হালকা টোকা দিয়ে ধীরে কণ্ঠে বলল, মা খেতে আসুন। অপর প্রান্ত থেকে কোনো সাড়া শব্দ ভেসে এলো না। আলো কিছুক্ষণ চুপ থেকে নেড়ে নিয়ে বলল, আজ আমার প্রথম রান্না ছিল মা, তাই একটু দেরি হয়ে গেছে। আপনি প্লিজ রাগ করবেন না, পরের বার থেকে সময়ের খেয়াল রাখবো। এবারও হতাশ হলো আলো। কিছু সময় দাঁড়িয়ে থেকে দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেল। রুমে এসে দেখলো আদার ছাড় বিছানায় আসোয়া হয়ে বসে থেকে বই পড়ছে। সে এগিয়ে এসে বলল, খাবার খেতে আসুন। তার বইয়ের পাতা থেকে মুখ তুলে সামনে তাকায়। মেয়েটা ফর্সা চেহারা লাল টমেটো হয়ে আছে। মাথায় ওড়না দেওয়া থাকলেও বোঝা যাচ্ছে ঘেমে গিয়েছে। আদার নজর সরিয়ে একবার দেওয়াল ঘড়ির দিকে গম্ভীর কণ্ঠে বলে, 4 ঘন্টা ধরে রান্না করছিলে? তা এক এক মাসের মানে, নাকি 1 বছরের জন্য? 1 মাসও না, 1 বছর না, 10 বছরের মনে রান্না করেছি। খেতে ইচ্ছে হলে আসুন, নয়তো বসে থেকে বই খান। খাবার ওদের মুখে তোলা যাবে তো? মুখে তুলতে না পারলে নাকে তুললেন। কথা বলে আলো ওয়াশরুমে চলে গেল। এসে দেখে রুমে আদা ছায়া নেই। আলো তোয়ালে দিয়ে মুখ মুছে সোফার উপর রেখে মাথায় ওড়না জড়িয়ে ধরে বাইরে গেল। ডাইনিংয়ে সৌরভ খান, তাহমিনা খান ও আদার খান বসেছে। আলো নিজ হাতে খুশি মনে খাবার সার্ভ করে দিচ্ছে। তাকে শেফালি চাচিও সাহায্য করছে। তুমিও বসো নাথ বউ। দাদাজানের কথা শুনে আলো ধীরে কণ্ঠে বলে, আমি পরে চাচির সাথে খেয়ে নিব দাদাজান। সৌরভ খান আর কিছু বললেন না। ওইদিকে আদা থমথমে মুখে বসে, কারণ এখানে বেশিরভাগ খাবার তার পছন্দের। যেখানে ছোট মাছই তার পছন্দের, অপছন্দের ব্যাপারে জানে না, সেখানে এই মেয়েটা কিভাবে জানলো? তাহলে কি দাদাজান বলেছে? হতে পারে। আধা কিছুক্ষণ চুপ থেকে ইলিশের লেজ ভর্তা, মাথা দিয়ে কচু শাক ও ঢেঁড়স ভাজি প্লেটে তুলে নিয়ে গরম ভাতে মেখে একলোমা মুখে দিতেই থমকে গেল। অবিশ্বাস চোখে আলোর দিকে তাকায়। তারপর গম্ভীর কণ্ঠে জানতে চাইল, তুমি এই রান্নাগুলো কোথা থেকে শিখেছ? আলো থমথমে মুখে বলল, দাদাজান একটি রেসিপি বুক দিয়েছিল, ওটা দেখে রান্না করেছি, তাই তো দেরি হয়েছে। আদা চট করে দাদাজানের দিকে তাকায়। নাতির তীক্ষ্ণ দৃষ্টি দেখেও না দেখা ভান করে মনোযোগ স্বরে খেতে খেতে স্বাভাবিক গলায় বললেন, আমার মুখ না দেখে চুপচাপ খাবার খাও। মেয়েটা অনেক কষ্টে রেঁধেছে, আশা করছি সম্পূর্ণ খাবার শেষ করবে। তারপর আলো রান্নাঘরে অনেক প্রশংসা করলেন, বিশেষ করে হাঁসের কষা মাংসের। মেয়েটি খুশিতে গদগদ হইলে আরও মাংস তুলে দিল দাদাজানের পাতে। আদার কিছু না বলে খেতে শুরু করে। মা আর একটু রুই মাছ দেয়। আলো খেয়াল করেছে তার শাশুড়ি মা রুই মাছের কালিয়া দিয়েই খাচ্ছে। হয়তো মজা হয়েছে, তাই সে জিজ্ঞেস করে। তাহমিনা খান ধীরে কণ্ঠে বলেন, না থাক। মুখ কালো করে প্লেটের দিকে তাকায়। মাছ প্রায় শেষ হয়ে এসেছে, তাই সে সাহসটা দুটো মাছের বড় পিস তুলে দিল শাশুড়ির পাতে। এতে তাহমিনা খান মুখ তুলে তার দিকে তাকায়। আলো বিনিময়ে হাসার চেষ্টা করলো। তাহমিনা খান কিছু বললেন না, কারণ তার কাছে রান্নাটা খুবই ভালো লেগেছে। তিনি তো ভাবতেই পারেনি মেয়েটির রান্নার হাত এতটা মারাত্মক হবে। কিছু কিছু আইটেমে খেতে নুন ঝাল একটু বেশি হলেও খেতে মন্দ নয়।
খাবারের স্বাদটা একদম আলাদা। আলো আর চোখে স্বামীর দিকে তাকায়। মেয়েটা প্লেটে ভাত প্রায় শেষের পথে, তাই সে আবারও এক বুক সাহস নিয়ে দম আটকে ভাতের পাত্র এগিয়ে নিয়ে গেল। তারপর প্লেটে ভরে ভাত বেড়ে দিল। আদার ঘাড় ঘুরে মেয়েটার দিকে তাকায়। আলো শুকনো ঢোক গিলে সরে গেল। মনে মনে ভাবছে, এই বুঝি তার উপর ধমকে উঠবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে মানুষটা কিছু না বলে চুপচাপ খেতে থাকলো। এটা দেখে আলো ঠোঁট কামড়ে হেসে তরকারি তুলে দিল। মানুষটা তার রান্না করা সব তরকারি দিয়েই খাচ্ছে, বিশেষ করে ভর্তার আইটেমগুলো। খাওয়া দাওয়া শেষে সবাই একটু রেস্ট করে নিজ নিজ রুমে চলে গেল। সোহরাব খান যাওয়ার আগে নাতবইয়ের উদ্দেশ্যে কিছু কথা বলে যায়। নিজের মাকে হারানোর পর আজ প্রথম আমার নাতিটা তৃপ্তি সহকারে খাবার খাইছে। দুবাইয়ের সেই বিশাল স্টেডিয়ামে তখন পিনবিনতার নীরবতা। হাজার হাজার মানুষের উপস্থিতিও যেন হার মেনেছে নিস্তব্ধতার কাছে। পুরো স্টেডিয়াম অন্ধকার, শুধু মাঝখানের মধ্যে কৃত্রিম ধোঁয়ায় কুণ্ডুলি পাখি নীল রঙের একটা তীব্র স্পটলাইট নিবদ্ধ হয়ে আছে এক যুবকের উপর। যুবকটির বুকের সাথে লিপ্টে আছে তার অতি পরিচিত সিগনেচার গিটারটি। পরনে কালো লেদার জ্যাকেটে কপালের উপর আবদ্ধের মতো চুল পড়ে আছে। এলোমেলো দীর্ঘ চুলগুলো তাকে এক অদ্ভুত বিষণ্ণ রূপ দিয়েছে। তার ডান হাতের আঙ্গুল ঝিলিক দিচ্ছে রূপালি আংটি আর কবজিতে বিশেষ ব্যাসলাইট, যা ভক্তদের কাছে তার পরিচয়ে এক অবিচ্ছেদ্যের অংশ। যুবকটির চোখ বুজে আছে, চারপাশের হাজারো চিৎকার তার কানে পৌঁছেছে না। গিটার তারে আঙ্গুল ছোঁয়াতেই সুরের এক সমন্বিত ঢেউ ছড়িয়ে পড়ল পুরো গ্যালারি জুড়ে। দেশ বিদেশি অসংখ্য তরুণ তরুণী মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে সেই বিমোহিত গায়কের দিকে। তার কণ্ঠের জাদুতে তখন মরুবুকে যেন নীল জ্যোৎস্না নামছে। কঞ্চার শেষ হতেই সমস্ত নীরবতা ভেঙে চুরমার হয়ে গেল গগনবিদারী চিৎকারে। যুবকটি যখন মঞ্চ থেকে ধীর পায়ে নেমে আসছিল, শত শত ভক্ত বডিগার্ডের কড়া বেঞ্চিত ভেদ করে ঝাঁপিয়ে পড়তে চাইল প্রিয় তারকার উপর। কেউ একটা ছবি বা কেউ বা এক পলক ছোঁয়া বা একটু অটোগ্রাফের জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে। কিন্তু যুবকটির দৃষ্টি স্থির ও ভাবলেশহীন। সে বিশাল উন্মাদনা আর ভিড় এড়িয়ে সে দ্রুত পায়ে গিয়ে উঠে পড়ল তার কালো রঙের বিলাসবহুল গাড়িতে। বাইরে তখনও তার নাম ধরে শত শত মানুষের হাহাকার শোনা যাচ্ছে, কিন্তু কাছের ওপরে যে সম্পূর্ণ একা এক জনপ্রিয় তারকা, এই ভীষণ একাকিত্বই যেন তাকে সাধারণ চেয়ে আলাদা করে রেখেছে সবার কাছে। এতক্ষণ ছায়া নিজ ফোনে কনসার্ট খুব মনোযোগ সহকারে দেখছিল। ভিডিও শেষ হতেই সে ফোনটা বুকে চেপে ধরে চোখ বুজে নিল। শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলো, আপনার দেখা কবে পাবো গায়ক সাহেব? এই রক্ত মাংসের আপনিটাকে একটিবারের জন্য সচক্ষে দেখার বড় ইচ্ছে আজ মনে জেগে বসেছে। দোহাই আপনার, এবার জলদি দেশে ফিরে আসুন, নয়তো আপনাকে দেখার এই অপূর্ণ স্বাদ হয়তো এই জন্মে আর মিটবে না। আমার এই অবুঝ হৃদয়টা যে আপনার কণ্ঠ আর উপস্থিতির জন্য বড্ড ব্যাকুল হয়ে আছে, বড্ড। রাত বাজে 2:30। এই সময়টাতে সবাই গভীর ঘুমে তলিয়ে থাকলেও আজ আদারের চোখে একটু ঘুম নেই। অজানা ব্যথায় কুঁকড়ে বুকের ভেতরটা ছটফট করছে। আজ নিজের মাকে ভীষণ মনে পড়ছে তার। ছোটবেলা কতই না সুখের আনন্দের ছিল। তারপরে এই ঝড়ো হাওয়ায় সব শেষ। অনাকাঙ্ক্ষিতভাবে মাকে হারানোর পর তার জীবন থেকে সুখ নামক বস্তুটা গায়েব হয়ে যায়। সে যাকে মন থেকে ভালোবেসেছে এবং আঁকড়ে ধরে থাকতে চেয়েছে, ওপরওয়ালা তাকে কেড়ে নিয়েছে। তাই তো আজকাল আর কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না, স্বয়ং নিজেকেও না। আধারের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে চোখের উপর থেকে ডান হাত সরিয়ে নিজের বুকের দিকে তাকালো। মেয়েটা ইঁদুরের বাচ্চার মতো গুটি গুটি মেরে শুয়ে আছে। খোলা কালো চুলগুলো তার সর্বাঙ্গ জুড়ে লেপ্টে আছে। সে কতবার যে মেয়েটাকে দূরে সরিয়ে দিয়েছে, তবুও ওই ঘুরে ফিরে তার বুকের মাঝেই আসবে। এক সময় বাধ্য হয়ে হাল ছেড়ে দেয়। আদার অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে মেয়েটা ঘুমন্ত অবস্থায় থাকাকালীন একটু পরপর ঘাড় গলা চুলকাচ্ছে। এতে দুই ভুরুর মাঝে 4টে ভাঁজ পড়ল। আধারের কৌতূহল হয়ে এক হাত এলোমেলো চুলগুলো গুছিয়ে নিয়ে একপাশে রাখলো। একরাশ অস্বস্তি নিয়ে মেয়েটার কাঁধ থেকে সামান্য টি শার্টের গলা সরিয়ে নেয় এবং সঙ্গে সঙ্গে চমকে উঠল। পুরো ফর্সা কাঁধ লালচে হয়ে রেশে ভরে গিয়েছে। আদার চট করে উঠে বিছানায় শুয়ে দিল আলোকে। চুলগুলো সরিয়ে গলার দিকে তাকিয়ে দেখে সেখানেও লাল হয়ে রেশ ভরে আছে। কোমল দুহাতে গুড়ি গুড়ি রেশ বের হয়েছে।
অথচ মেয়েটা কি নিশ্চিন্তে না ঘুমাচ্ছে। আধার বুঝতে পারলো কোনো কারণে সম্ভবত মেয়েটা অ্যালার্জি জেগেছে, তাই সে কয়েকবার ডেকে উঠল, কিন্তু আলোর ঘুম ভাঙার কোনো নামগন্ধই নেই। আধার কিছুক্ষণ চুপ থেকে পর মুহূর্তেই ঘুমন্ত মেয়েটার নাক মুখ চেপে ধরে নিঃশ্বাস নেওয়ার বন্ধ হয়ে দিল। কয়েক মিনিট পরে আলো ফট করে চোখ মেলে তাকায়। মেয়েটার বুক অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। আলোকে জাগতে দেখে হাত সরিয়ে নিল আধার। মেয়েটার চোখ দুটো বড় বড় করে জোরে জোরে শ্বাস নিতেই অবিশ্বাস সুরে বলল, আপনি আপনি আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিলেন স্যার? আদার বিছানা থেকে নেমে গায়ের টি শার্ট জুড়ে বিরক্তকর কণ্ঠে বলল, মারা হলে প্রথম রাতেই মারতাম। আলো উঠে বসে দাঁত কিরমির করে বলল, তাহলে মাঝরাতে এমন করে নাক মুখ চেপে ধরার মানেটা কি? আমি যদি দম আটকে মরে যেতাম তাহলে কি হতো? কি হতো? কিছুই না, বরঞ্চ আমার ঘাড় থেকে একটা পাগল নেমে যেত। রক্তিম চোখ দুটো ছলছল করে উঠল, অভিমানী সুরে বলল, ঠিকই তো, আমি কে হই আপনার যে আমার জন্য কষ্ট পাবেন? আমি মরলেও কি আর বাঁচলে কি, আপনার কখনোই কিছু যায় আসবে না। উল্টো পৃথিবীর সবচেয়ে খুশি ব্যক্তি আপনিই হবেন। দিন শেষে আলো নামক গলার কাঁটাটা অত্যন্ত নেমে যাবে। তার ওয়ার্ড্রোবের কাছে দাঁড়িয়ে থেকে এইচ বক্সের অ্যালার্জির ওষুধ খুঁজতেছিল। সেই সময় মেয়েটার কথাগুলো শুনে ঘাড় ঘুরিয়ে তাকায় একজোড়া উচ্ছ্বসিত নয়নের দিকে। আলো নাক টেনে বিছানা থেকে নেমে একটা বালিশ বগল দাবা করে রুমের দরজা খোলার চেষ্টা করতেই গম্ভীর কণ্ঠে বলে উঠল, কোথায় যাচ্ছ? থাকবো না আপনার ঘরে, নয়তো দেখা যাবে আপনি আবারও ঘুমের সুযোগ নিয়েছেন। আমার জানা মতে এখন পর্যন্ত তোমার কোনো রকম সুযোগ দেইনি। যদি নিতাম তাহলে নিজ পায়ে অক্ষত শরীরে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতে না। আলো ভুরু কুঁচকে গেল। পেছন ফিরে ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম মিথ্যে বলবেন না। আপনি আমার ঘুমের সুযোগে আলাবাত নিয়েছেন, না হলে কি তখন অমন করে নাক মুখ চেপে ধরতেন? আপনি তো আমাকে একদম জানে মেরে ফেলতে চেয়েছেন। ভাগ্যিস তখন ঘুম ভেঙে গিয়েছিল, নয়তো এতক্ষণে আমি আকাশের চাঁদের আলো হয়ে যেতাম। আপনার নামে মামলা করে দিব আমি। বড় সাহসী একটা জলজান্ত ঘুমন্ত মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেন? আদারি চোয়া শক্ত হয়ে গেল। রাগে ঘাড়ে শিরা ফুঁড়ে ওঠে। সে খপ করে আলোর বাম হাতের বাহু চেপে ধরে এবং টেনে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে যায়। বড় আয়নার দিকে ইশারা করে দাঁতে দাঁত চেপে বলল, আয়না একবার নিজেকে দেখো, তারপর না হয় আমাকে দোষ দিও। আলো কপাল কুঁচকে আয়নার দিকে তাকাতেই চোখ দুটো কপালে উঠে গেল। সে ফ্যালফ্যাল চোখে নিজের দিকে তাকিয়ে রয়। গলায় হাতের উন্মুক্ত বাহুগুলোতে রেশে ভরে গেছে। চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে, চেহারা হালকা ফোলা ফোলা। সে এতক্ষণে রাগের মাথায় অনুভবই করেনি তার শরীর বাজেভাবে চুলকাচ্ছে। আলো তড়িঘড়ি করে গলা চুলকাতে শুরু করলো। আধার আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে টি টেবিলের ওপর থেকে পানি গ্লাস নিয়ে এসে আলোর সামনে খোলা ওষুধ বাড়িয়ে ধরে বলল, খেয়ে নাও। আলো কৌতূহল হয়ে নিয়ে জানতে চাইল, কিসের ওষুধ? আধারের মেজাজ বিগড়ে গেল। এমনিতে মেয়েটা দুটি লাইন বেশি বুঝে উল্টাপাল্টা বকে যাচ্ছে, তাই সে আগে হেসে হেসে বলে উঠল, এটা বাত কন্ট্রোল পিল। একটু আগে না বললে আমি তোমার ঘুমের সুযোগ নিয়েছি? তাহলে তো এখন এটা খেতে হবে, নয়তো দেখা যাবে প্রেগনেন্ট হওয়ার অপরাধে আমার নামে মামলা ঠুকে দিলে। এহেন কথা শুনে আলো পুরো বাকরুদ্ধ হয়ে গেল। পরমুহূর্তে নাক মুখ কুঁচকে অবিষ্ট স্বরে বলল, আপনার মাইন্ড তো আমার মুখে থেকেও মাশাআল্লাহ স্যার। কয়েকদিন পরের কথা। আজ শুক্রবার হওয়ায় সকলে বাড়িতেই রয়েছে। আলো খুব ভোরে উঠে নামাজ আদায় করে রুম থেকে বেরিয়েছে। তারপর সবার জন্য চা থেকে শুরু করে সকালের নাস্তাটাও বানিয়ে নেয়। মাঝে মধ্যে হালকা পাতলা ছ্যাঁকাও খায়, তবে সে পাত্তা দেয় না। আজকাল রান্না করতে ভালোই লাগে। যখন দেখে সবাই তৃপ্তি সহকারে তার হাতের রান্নাগুলো খাচ্ছে, তখন মনে হয় সব কষ্ট সার্থক হয়েছে। আলো গুনগুন করতে করতে শাশুড়ি মা ও দাদাজানকে চা বিস্কুট দিয়ে এসে এক কাপ চা নিয়ে দোতলায় উঠে গেল। উদ্দেশ্য ছ্যার নামক স্বামীকে চা দেওয়ার। আগেরবার এই চা দেওয়ার অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না, আর আজ সে কোনো রকম অঘটন ঘটাতে চাচ্ছে না, তাই খুব সাবধানে ও সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছে। কিন্তু ওই যে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, ঠিক তেমনই তার সাথেও কিছু একটা ঘটল। ইউ স্টুপিড! স্যারের বাসকায় গলার ধমকে কেঁপে উঠল আলো। একই সঙ্গে পেট জ্বালায় চোখ দুটো ছলছল করে ওঠে। সে হাজারবার যদি চায় কোনো আকাম কুকাম করবে না, কিন্তু বাজে পরিস্থিতি তার পিছুই ছাড়ে না। সে বুঝি এসব অঘটন ঘটানোর জন্য পয়দা হয়েছে।
এই তো দিব্যি চা নিয়ে আসতেছিল। রুমের দরজা খুলে ভেতরে পা রাখতে না রাখতেই একখানা শক্তপোক্ত পুরুষালিয়া বুকের ধাক্কা খেল। ফলস্বরূপ হাতে থাকা চায়ের কাপটা উল্টে পড়ে যায়। তবে এবার সেটা গায়েব নয়, বরং তার পেটের উপরই পড়েছে। এই, তুমি কি চোখে কম দেখো, নাকি ব্রেনের সাথে চোখ দুটো গিলে খেয়ে নিয়েছো? হুম। আলো প্রত্যুত্তরে কিছু না বলে মাথা নিচু করে নিল। আধা দাঁতে দাঁত পিষে রাগ কন্ট্রোল করে মেয়েটার হাতের বাহু চেপে ধরে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল। আলো কিছু বুঝে ওঠার আগে তাকে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে পানি ছেড়ে দিল। এতে মেয়েটা আহম্মক হয়ে যায়। সাত সকালে এখন ঠান্ডা পানিতে ভিজে হকচকিয়ে উঠে সরে আসতে চাইল, কিন্তু আধার বাম হাতটা তার কপালে চেপে ধরে আবারও পানির নিচে দাঁড় করিয়ে গম্ভীর কণ্ঠে বলল, একদম নড়াচড়া করবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আলো আশ্চর্য হয়ে পারল না, এইভাবে সকাল সকাল তাকে জোর জবরদস্তি করে গোসল করানোর মানেটা কি? এদিকে ঠান্ডায় তার শরীর জমে উঠে যাওয়ার উপক্রম। স্যার, শীত করছে তো, ছাড়ুন না, ছাড়ুন আমায়।